আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খেলার কথা প্রথম যে খবরটিতে যাব সেই খবরটি হচ্ছে ভারতীয় ফুটবল দলের তাজিকিস্তানের বিরুদ্ধে জয়ের খবর। আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন যে তাজিকিস্তানকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। কিন্তু এই খবরটা আপনারা জানেন না যে খালিদ জামিল, যাকে বা যার উপর আস্থা রেখেছিলেন সেই গুরপ্রীত সিং সান্ধু গোলকিপার, তিনি একটি পেনাল্টি বাঁচিয়েছেন। খেলার শুরুর দিকে যদি পেনাল্টি হয়ে যেত তাহলে কিন্তু ভারতের পক্ষে তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতা সম্ভব হতো না। তাজিকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের পক্ষে গোল করেছেন সন্দেশ সিংরান এবং আনোয়ার আলী, দুজনেই কিন্তু ডিফেন্ডার। এই ডিফেন্ডারদের গোল করা নিয়ে কিঞ্চিত প্রশ্ন উঠে গেছে যে স্ট্রাইকাররা তাহলে কি করছিল। খালিদ জামিলকে অবশ্যই স্ট্রাইকারদের উপর নজর দিতে হবে। 2-1 গোলে জিতেছে তাজিকিস্তানের বিরুদ্ধে ভারত, এবং তাজিকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয় নিঃসন্দেহে উল্লেখযোগ্য। তার কারণ এর আগে পর্যন্ত ভারত তাজিকিস্তানের বিরুদ্ধে 5টি ম্যাচ খেলেছিল, তার মধ্যে একটি ম্যাচে তারা জয়লাভ করেছিল, 3টি ম্যাচ তারা হেরেছিল এবং একটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। এদিনের জয়ের ফলে, অর্থাৎ গতকালের জয়ের ফলে, সেই সংখ্যাটা দাঁড়ালো 3-2-1, অর্থাৎ তাজিকিস্তানের বিরুদ্ধে শক্তিশালী দল ফিফা র্যাঙ্কিং 106 নম্বরে আছে। সেই দলের বিরুদ্ধে ভারতীয় দলের এই পারফরমেন্স নিঃসন্দেহে উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য আরেকটি কারণে, সেটি হচ্ছে খালিদ জামিল 13 বছর পরে স্বদেশি কোচের হাতে ভারতীয় দলের ভার পড়ল। ভারতীয় দলকে খালিদ জামিল জিতিয়েছেন, এবং খালিদ জামিল শুধু জেতাননি, তিনি মোহনবাগানের 7 জন খেলোয়াড় ছাড়াই এই দলটিকে নামিয়েছিলেন। তিনি বেঙ্গালুরুতে একটি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন মোহনবাগানের খেলোয়াড়রা পাচ্ছেন না বলে তিনি কোনো আক্ষেপ নেই, বরঞ্চ তিনি মনে করেন যা শক্তি আছে তাই দিয়েই খেলতে হবে। কার্যত তাজিকিস্তানের বিরুদ্ধে গতকাল রাতে তিনি তাই দিয়েই খেলেছেন এবং তাই দিয়ে খেলে তিনি জয়লাভ করেছেন। ভারতীয় দল দীর্ঘদিন বাদে জয়ের স্বাদ পেল। তাজিকিস্তানের বিরুদ্ধে সন্দেশ সিংরান এবং আনোয়ার আলীর গোলে 2-1 গোলে ভারতীয় দল তাজিকিস্তানকে পরাজিত করেছে। এটি নিঃসন্দেহে একটি বড় ঘটনা। কাফা কাপ বা কাফা নেশনস কাপ যেটি শুরু হলো, সেন্ট্রাল এশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন কাপ যেটি, সেই কাপে ভারতীয় দলের এই উল্লেখযোগ্য পদক্ষেপ নিঃসন্দেহে উল্লেখযোগ্য ঘটনা। খালিদ জামিল ভারতীয় দলের কোচ হয়েছেন, তার উপর অনেকের অনেকখানি আশা, সেই আশা পূরণ হবে বলে আশা করা যাচ্ছে। সেই আশা পূরণ হবে, কিন্তু অন্য একটি ঘটনা রয়ে গেছে। সেই ঘটনাটি হচ্ছে মোহনবাগান দলে রবসন এলেন, অর্থাৎ রবসন রবিনহো দলে যোগ দিলেন। ব্রাজিলীয় স্ট্রাইকার, তিনি দলে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংস থেকে। সোমবার দিন তিনি মোহনবাগান দলের সঙ্গে যোগ দেবেন এবং AFC 2 এশিয়া কাপ যেটা খেলা হবে সেই খেলাতে তিনি অংশ নেবেন বলে অনুমান করা হচ্ছে। রবসন রবিনহো বসুন্ধরা কিংসের হয়ে খেলে গোল করার ব্যাপারে একটা অদ্ভুত দক্ষতা দেখিয়েছেন। তিনি মোট 97টি ম্যাচে 64টি গোল করেছেন। এটি নিঃসন্দেহে একটি রেকর্ড। রবসন নিজে মোহনবাগান ক্লাবের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটকে একটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি মনে করেন যে মোহনবাগান দলে যথেষ্ট ভালো খেলোয়াড়ের সমাবেশ রয়েছে, তার অন্তর্ভুক্তি এই দলকে শক্তি যোগাবে। রবসন রবিনহো সোমবার দিন এসে পৌঁছচ্ছেন কলকাতায়। তিনি বলেছেন 2 সপ্তাহের অনুশীলনে তিনি ফিট হয়ে যাবেন, তিনি খেলার মধ্যে আছেন। সাও পাওলোতে তিনি নেইমারের বিরুদ্ধে খেলেছিলেন, সাও পাওলো লিগে, সেই কথা উল্লেখ করেছেন রবিনহো সাক্ষাৎকারে। রবিনহো বলেছেন যে নেইমারের সঙ্গে তার তেমন কোনো সখ্যতা নেই, কিন্তু দুজনের খেলার মধ্যে আলাপ এবং সেই খেলাতে রবিনহোর বিরুদ্ধে তিনি যে খেলতে পেরেছেন নেইমারের বিরুদ্ধে রবিনহো, তার জন্য তিনি কৃতিত্ব অর্জন করেছেন এবং তিনি বলেছেন যে নেইমারের বিরুদ্ধে খেলাটি সবসময় সৌভাগ্যের ব্যাপার। নেইমার ব্রাজিল দলের একজন উল্লেখযোগ্য খেলোয়াড়, এবং নেইমার যে এই অসাধারণ ফুটবল খেলেছেন সাও পাওলো লিগে, সেই কথা স্বীকার করে রবিনহো বলেছেন সেই নেইমারের বিরুদ্ধে খেলতে পেরে তিনি আনন্দিত। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে রবিনহো 3 বছরে 7টি ট্রফি দিয়েছেন। এই রবিনহো মোহনবাগানে আসায় মোহনবাগানের ফরওয়ার্ড লাইন যে নিঃসন্দেহে উল্লেখযোগ্য একটি গতি পেল তা বলে দেবার অপেক্ষা রাখে না। হোসে মলিনা তিনি রবিনহো সম্পর্কে আশাবাদী এবং তিনি মনে করছেন ব্রাজিলিয়ান এই তারকা সোমবার যখন কলকাতার মাটিতে পা রাখবেন তখন তিনি অবশ্যই ভালো কিছু আশা করছেন এবং তিনি মনে করছেন রবিনহোর মোহনবাগান দলের সঙ্গে মানিয়ে নিতে কোনো অসুবিধা হবে না। রবিনহো নিজে বলেছেন মোহনবাগান দলে সেরা বিদেশিরা খেলে এবং মোহনবাগান দলে রয়েছে জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা। সুতরাং তিনি মনে করেন মোহনবাগান যে সর্বভারতীয় টুর্নামেন্টে সাফল্য অর্জন করেছে সেই সাফল্যের রেস তিনি ধরে রাখতে পারবেন। এশিয়া AFC 2 কাপে
তিনি যথেষ্ট উল্লেখযোগ্য ফল করবেন মোহনবাগানের হয়ে, সেই কথা তিনি বলেছেন। এবারে তৃতীয় ঘটনাটিতে আসি। তৃতীয় ঘটনাটি হলো কলকাতার সুপার সিক্সে ইস্টবেঙ্গল দল গ্রুপ শীর্ষে থেকে তারা কিন্তু কোয়ালিফাই করলো সুপার সিক্সের জন্য। মোহনবাগান ইতিমধ্যেই জিতে গেছে, আপনারা তো জানতে পেরেছেন। মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং যা পারেনি ইস্টবেঙ্গল তা করে দেখালো। ইস্টবেঙ্গল দলটি কিন্তু সুপার সিক্সে গ্রুপ শীর্ষে থেকে 23 পয়েন্ট পেয়ে সবার আগে গ্রুপ শীর্ষে থেকে তারা সুপার সিক্সে গেল। সুপার সিক্সে ইস্টবেঙ্গল যাওয়ার মধ্য দিয়ে এই প্রমাণটা হলো যে কলকাতার ঘরোয়া লিগে প্রবীণ এবং সিনিয়র খেলোয়াড়দের খেলিয়ে মোহনবাগান মোটামুটি যে সাফল্য পাওয়ার চেষ্টা করেছিল সেই সাফল্য তারা পায়নি। ইস্টবেঙ্গল কিন্তু নবীন এবং প্রবীণের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে সুন্দরভাবে দলটিকে এগিয়ে নিয়ে গেছে। অতএব ইস্টবেঙ্গল সুপার সিক্সে খেলবে। কাস্টমস এবং সুরুচি সংঘের মধ্যে যে কোনো একটি দল উঠবে সে কথা বলাই বাহুল্য। অন্যদিকে যে সমস্ত দলগুলি উঠে গেছে তার মধ্যে রয়েছে ইউনাইটেড কলকাতা। এই ইউনাইটেড কলকাতা দলটি অন্য গ্রুপে রীতিমতো উল্লেখযোগ্য ফল করেছে। এই ইউনাইটেড কলকাতার সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের একটি যোগাযোগ হয়েছিল। এখন দেখার কথা ম্যানচেস্টার ইউনাইটেড এবং কলকাতা ইউনাইটেডের সংমিশ্রণে দলটি সুপার সিক্সে কি ফলাফল করে। সুপার সিক্সের খেলা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে এমনটা আশা প্রকাশ করছে আইএফএ। এবং কলকাতার লিগ এবার তারা শেষ করতে চায় পুজোর আগে। পুজোর আগে যদি কলকাতার লিগ শেষ হয় তাহলে তার একটি প্রেসিডেন্স হবে। এ বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। সুপার সিক্সের বেশ কিছু খেলা হবে কলকাতায়, অর্থাৎ কলকাতার মাঠে খেলা ফিরবে এবং কলকাতার মাঠে খেলা ফিরলেই কলকাতার ফুটবল ময়দানে একটা সাড়া পড়ে যাবে, সে বিষয়ে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কলকাতার ফুটবল মাঠগুলি আবার সজীব হবে। কলকাতার ফুটবল মাঠগুলির ক্যান্টিনগুলি আবার নানান ধরনের রান্নাতে গন্ধ মমা করবে এবং সব কিছু মিলে কলকাতার ফুটবল আবার কলকাতার ফুটবলে ফিরবে। কলকাতার ফুটবলের যে অর্থনীতি সেই অর্থনীতিও পুষ্ট হবে। এই কথা জানিয়ে আজকে খেলার কথা এখানেই শেষ করলাম।